তো ইনভেন্টরির একদম সোজা বাংলা যদি বলি উদ্বৃত্ত, ইনভেন্টরি আমরা বুঝতে পারবো, সাপোজ আমরা এক্সাম দিতে যাই, এক্সাম দিতে গেলে আমরা 3টা কলম নিয়ে যাই। হ্যাঁ, কেন? একটা শেষ হয়ে গেলে আরেকটা দিয়ে লিখি। হ্যাঁ, এই যে আমার এমার্জেন্সি যে সিচুয়েশনটা আছে, এমার্জেন্সি সিচুয়েশনটা আমি যাতে ট্যাকেল করতে পারি, আমি যাতে আমার কন্ট্রোলে রাখতে পারি, আমার সার্ভিসটা যাতে স্মুথ থাকে, দ্যাটস ওয়াই আমরা ইনভেন্টরিটা রাখি সব সময়। হ্যাঁ, তুমি যে কোনো রিটেইল শপে যাবা, দেখবা যে এখানে সাবান বা টুথপেস্ট, টুথব্রাশ, যে কোনো প্রোডাক্ট অনেক একটা অ্যামাউন্ট, একটা সার্টেন একটা অ্যামাউন্ট আছে, যে 10টা 20টা 25টা 30টা এইরকম পরিমাণে আছে। হ্যাঁ, তো এটাই কিন্তু আসলে আমার ইনভেন্টরি। তো ইনভেন্টরিটা কিসের উপর ডিপেন্ড করে? এই ধরনের ইনভেন্টরিটা ডিপেন্ড করে কি তোমার ফোরকাস্টিং এর উপরে। ঠিক আছে, এই ধরনের ইনভেন্টরিটা ডিপেন্ড করে ফোরকাস্টিং এর উপর, যে আমি আগামী 1 মাসের জন্য আমি স্টক করলাম। স্টক যে করলাম এটা ডিপেন্ড করছে ফোরকাস্টিং এর উপর, যে এই মাসে এই প্রোডাক্টের যে হিস্ট্রিটা কি, প্রিভিয়াসলি যে সেলিং হিস্ট্রি বা যে ডিমান্ড সেই হিস্ট্রিটা কি, তার উপর ভিত্তি করেই এটা ডিপেন্ড করা হয়েছে। ঠিক আছে, তো এই যে ইনভেন্টরিটা আমরা করছি এখন, এই ইনভেন্টরি, ইন্ডাস্ট্রিয়াল ইনভেন্টরি বলতে কি বোঝায় সেটা আমরা জানবো, সেটা আমরা দেখবো। An inventory consists of usable but idle resources such as men, machine, materials or money. খেয়াল করো এখানে যদি আমি এক্সট্রা মানুষ রেখে দিই, সেটাও কিন্তু ইনভেন্টরির আওতায় চলে আসছে। হ্যাঁ, মেশিন যদি রাখি, ম্যাটেরিয়ালস যদি রাখি, অথবা যদি মানি রাখি আমার কাছে, সবই কিন্তু ইনভেন্টরির আওতায় চলে আসছে। ঠিক আছে, আমি বাইরে যখন গেলাম, আমি এক্সট্রা টাকা সাথে করে নিয়ে যাচ্ছি, এটাই ইনভেন্টরি। তো যখন ইনভেন্টরির ক্ষেত্রে ম্যাটেরিয়াল যখন ইনভেন্টরি করছি, সেটাকে বলা হচ্ছে স্টক। Okay? Inventories represent those items which are either stocked for sale or they are in process of manufacturing. এখন finished goods এরও ইনভেন্টরি হতে পারে, অথবা সাপোজ একটা পেন তৈরি হচ্ছে, পেনের মধ্যে 5টা স্টেপ আছে, 5টা স্টেপের মধ্যে 3টে স্টেপ শেষ হয়ে গেল, আর 2টো বাকি আছে, এই যে ইন প্রসেস, উইদিন দ্য প্রসেস ম্যানুফ্যাকচারিং, এটাও ইনভেন্টরি হতে পারে। ইফেক্টিভ কন্ট্রোল রাখতে হবে ইনভেন্টরির উপরে। কারণ কি, আমার এফিশিয়েন্ট রানিং যদি আমি কন্টিনিউ করতে চাই আমার একটা প্রোডাকশন সাইকেলে, এটা প্রোডাকশনের ক্ষেত্রে হতে পারে, আমার সেলিং এর ক্ষেত্রেও হতে পারে, কন্ট্রোলিংটা খুবই জরুরি। ইনভেন্টরি কন্ট্রোলিং কম হলে কি হয় আমরা সেটা পরে দেখব। ওকে, এখানে একটা স্কিমেটিক দেয়া আছে যে রেট অফ সাপ্লাই ফ্রম ইনপুট প্রসেস, সেখানে ইনভেন্টরি হচ্ছে রেট অফ ডিমান্ড ফ্রম আউটপুট প্রসেস। ঠিক আছে, তাহলে আমার কিছু কিছু ইনভেন্টরি সবসময় থাকে, রাখতে হয়, এটা বিজনেস স্ট্র্যাটেজি। এবার আমরা দেখি ফর্মস অফ ইনভেন্টরি কি কি হতে পারে। র ম্যাটেরিয়াল, কম্পোনেন্টস, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস, ডিস্ট্রিবিউশন ইনভেন্টরি। র ম্যাটেরিয়ালস আমরা বুঝি জিনিসটা কি, এখনো স্টার্ট হয়নি। তো র ম্যাটেরিয়ালের ইনভেন্টরি হতে পারে কম্পোনেন্টস এর ইনভেন্টরি হতে পারে, যেমন আমি একটা মেশিনারিজ যে চালাই, সাপোজ আমার ইন্ডাস্ট্রিতে অনেকগুলো মেশিনারিজ আছে, মেশিনারিজের যে স্পেয়ার পার্টস আছে সেগুলোর কিন্তু আমার ইনভেন্টরি রাখতে হবে। ওয়ার্ক ইন প্রসেস যেটা বললাম আমি একটু আগে, ফিনিশড গুডস, শেষ হয়ে গিয়েছে কাজ, সেখানে ইনভেন্টরি থাকবে। ডিস্ট্রিবিউশন, যে আমার যে কি বলবো এটাকে, রিটেইল শপগুলোতে দেওয়ার জন্য আমার ডিলার গুলোর কাছে, ভেন্ডর গুলোর কাছে যে পরিমাণ স্টক থাকে ডিস্ট্রিবিউশনের জন্য, সেগুলোর ইনভেন্টরি হতে পারে এই টাইপের। ফাংশনটা কি, আমরা ওয়ান আফটার ওয়ান দেখি। টু স্টেবিলাইজ প্রোডাকশন, যে কোনো, তুমি একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস প্রোডাকশন হবে, আমার
দুইটাই কিন্তু র ম্যাটেরিয়াল সাইডেরও কিন্তু ইনভেন্টরি থাকতে হবে, প্লাস মেশিনারি ইনভেন্টরি থাকতে হবে। আমার যারা ওয়ার্ক ফোর্স আছে সেটার ইনভেন্টরি থাকতে হবে। কারণ কি, যে কোনো কারণে যদি একজন ব্যক্তি অসুস্থ হয়ে যায় আরেকজন সেখানে এসে সাপ্লাই দিল, কোনো কারণে যদি আমার একটা সোর্সের র ম্যাটেরিয়াল শেষ হয়ে যায় আরেকটা সোর্স সাথে সাথে যেন ট্রিগারিং করতে পারে, একটা প্রোডাকশনটাকে স্টেবল রাখে। ঠিক আছে, টু টেক অ্যাডভান্টেজ অফ প্রাইস ডিসকাউন্টস, এই জিনিসটা আসলে কি? আমরা দেখি যে একসাথে সাপোজ 100 কেজি কোনো প্রোডাক্ট কিনলে 10 কেজি ফ্রি, সাপোজ 5 কেজি কিনলে ফ্রি অফারটা নাই। এই যে আমি 100 কেজি কিনছি 10 কেজি ফ্রির জন্য, 100 কেজি আমি কিন্তু টাকা ইনভেস্ট করলাম, এই 10 কেজি যে এক্সট্রা এটা কিন্তু আমার লাভ থাকবে। এটা অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন আমি 100 কেজি কিনে কোথায় রাখবো, ঠিক আছে, আমাকে তো রাখতে হবে, আমি যে টাকাটা ইনভেস্ট করলাম সেগুলো টাকা থাকতে হবে। ধরে নিচ্ছি আমার স্পেস আছে, ধরে নিচ্ছি আমার ক্যাপিটাল আছে, সেই ক্ষেত্রে আমার ডিমান্ডও আছে। ইন সাচ কেস উই শুড গো ফর দ্য 100 কেজিস ডিউ টু দ্য 10 কেজি এক্সট্রা। ওকে, এই যে প্রাইস ডিসকাউন্টটা টু মিট দ্য ডিমান্ড ডিউরিং দ্য রিপ্লেনিশমেন্ট পিরিয়ড, কোনো কারণে ওভারহোলিং চলছে সেই সময়ে আমার যদি কোনো ডিমান্ড ফুলফিল করতে হয়। টু প্রিভেন্ট লস অফ অর্ডারস, আমি যদি কোনো কিছু অর্ডার ডেলিভারি করতে না পারি, এই জন্য আমাকে এক্সট্রা রাখতে হবে, ইনভেন্টরি রাখতে হবে টু গেট পেস উইথ চেঞ্জিং মার্কেট কন্ডিশনস। ওকে, ইনভেন্টরি কন্ট্রোলের দুইটা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে, সেটা হচ্ছে when should an order be placed, how much should be placed ordered, কখন এবং কি পরিমাণ, কখন এবং কি পরিমাণ, এই দুটোই হচ্ছে আমার ইম্পর্টেন্ট টার্ম। কখন এবং কি পরিমাণ জিনিস আমার প্রয়োজন, কখন প্রয়োজন, কি পরিমাণ প্রয়োজন, এগুলো নিয়ে আমরা পরে ডিটেইলস আলোচনা করব ডেফিনেটলি। এবার আমরা আসি এবিসি ইনভেন্টরি অ্যানালাইসিস। এই জিনিসটা কি? এটা যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে কোনো রিটেইল শপের ক্ষেত্রে হোক, হোলসেলার হোক, প্রোডাকশনে হোক, ডেফিনেটলি ইভেন তোমার ডেইলি অ্যাক্টিভিটিসেও, তোমার ডেইলি লাইফেও এবিসি ইনভেন্টরি অ্যানালাইসিসটা খুবই জরুরি। তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করো, তোমার কাছে ল্যাপটপ একটা, তোমার কাছে শার্ট 10টা, তোমার কাছে কলম আছে অনেকগুলো। এই যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, চিন্তা করো সবগুলো কলম একসাথে করলে একটা শার্টের দাম হবে না, সবগুলো শার্টকে একসাথে করলেও একটা ল্যাপটপের দাম হবে না। বি এবং সি সবগুলো মিলে একসাথে করলেও এর দাম হবে না। তাহলে এবিসি ইনভেন্টরি অ্যানালিসিসটা কি? যে তোমার কাছে যে পরিমাণ ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটাল দিয়ে তোমার যে প্রপার্টি আছে, সেই প্রপার্টির কিছু স্পেসিফিক আইটেম আছে যেগুলোর অ্যামাউন্ট কম কিন্তু প্রাইস অনেক বেশি, অনেক এক্সপেন্সিভ, সেগুলো হচ্ছে এ ক্যাটাগরি। আর সি ক্যাটাগরি হচ্ছে একদম লিস্ট, প্রাইস খুবই কম, অনেকগুলো আছে, সেগুলো হচ্ছে সি ক্যাটাগরি। between these two there will be a class of B. Okay, আমরা একটু দেখি সিচুয়েশনটা কি, খেয়াল করো। পার্সেন্টেজ অফ অ্যানুয়াল কনজাম্পশন ভ্যালু, রাইট সাইডের একদম রাইট মোস্ট যে কলামটা আছে, টোটাল যোগ করলে 100 হবে। এই 100 এর মধ্যে 70 to 80% ভ্যালু ক্যারি করছে এ ক্যাটাগরি প্রোডাক্ট, whereas 5 to 15% ভ্যালু ক্যারি করছে সি ক্যাটাগরি প্রোডাক্ট, 10 to 25% ক্যাটাগরি এটা বি। তাহলে কোনটার ক্ষেত্রে ইনভেন্টরির ম্যানেজমেন্টটা সবচেয়ে স্ট্রিক্ট হওয়া উচিত? আমি যে কোনো একজনের কাছ থেকে অ্যান্সার আশা করছি। সরি, ক্যাটাগরি এ। ক্যাটাগরি এ, ডেফিনেটলি ক্যাটাগরি এর ইনভেন্টরি ম্যানেজমেন্ট সবচেয়ে স্ট্রং হতে হবে, কারণ কি এটা অনেক বেশি প্রাইস। আমি যদি খুব বেশি পরিমাণ কিনে নিয়ে আসি, আমার কাছে স্টক করি, তাহলে আমার ক্যাপিটালটা ওখানে এনগেজ হয়ে যাবে, whereas আমার যেহেতু ডিমান্ড কম, দ্যাটস ওয়াই এটার সেল কম হবে। সো আমাকে এই ক্যাটাগরিটা সবচেয়ে বেশি ম্যানেজ করতে হবে, কন্ট্রোলিং ম্যানেজমেন্টটা সবচেয়ে স্ট্রিক্ট হতে হবে এই ক্যাটাগরির ক্ষেত্রে। সি ক্যাটাগরির ক্ষেত্রে লিস্ট, বি মিডিয়াম। ঠিক আছে, এটাই বলা আছে এবিসি। ওকে, অবজেক্টিভটা কি? ইনভেন্টরি কন্ট্রোলের অবজেক্টিভটা কি?
Number 1, to ensure adequate supply of products to customer and avoid shortages as far as possible. Okay, কাস্টমারের কাছে পৌঁছায় দেয়া পারফেক্টলি যাতে শর্ট না হয়ে যায়। To make sure that financial investment in inventories is minimum. Number 2, very important. To make sure that financial investment in inventories is minimum. সবচেয়ে মানে একদম কম যাতে হয়, কারণ বেশি পরিমাণে ইনভেস্ট করে রাখা মানে কি, সেল হচ্ছে না, আমার ক্যাপিটালটা ওখানে এনগেজ হয়ে আছে। নাম্বার 3, এফিশিয়েন্ট পারচেজিং, যেটা বললাম প্রাইস ডিসকাউন্টের ক্ষেত্রে এফিশিয়েন্ট পারচেজিং। স্টোরিং, কনজাম্পশন এন্ড অ্যাকাউন্টিং ফর ম্যাটেরিয়ালস ইজ অ্যান ইম্পর্টেন্ট অবজেক্টিভ। সো আমার ইনভেন্টরি কন্ট্রোল অবজেক্টিভ গুলো এখানে গেল। আরো 3টা আছে। টু মেইনটেইন টাইমলি রেকর্ড অফ ইনভেন্টরিজ অফ অল দ্য আইটেমস and to maintain the stock within the desired limits. আমার পুরো রেকর্ড কিপিং করতে হবে, কখন আসছে, কখন যাচ্ছে, কি পরিমাণ প্রয়োজন। Number 5, to ensure timely action of replenishment to provide a reserve stock for variations in lead times of delivery of materials. Lead time বলতে বোঝাচ্ছে একটা অর্ডার আমি প্লেস করলাম, সেটা আমার হাতে পৌঁছাতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে লিড টাইম। এই জিনিসটা আসলে কি, সাপোজ আমি ইন্ডাস্ট্রিতে আছি, আমার একটা স্টিল রি-রোলিং মিল আছে, আমি বিলেট তৈরি করব। ইন সাচ কেস আমাকে স্ক্র্যাপ দেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে। এই যে স্ক্র্যাপ আমি অর্ডার দিলাম আজকে, 1 মাস পরে পৌঁছাবে, ধরে নিচ্ছে 1 মাস পরে পৌঁছাবে। যদি কোনো কারণে 1 মাস পরে না পৌঁছায়, যদি আরো 15 দিন বেশি লাগে, এই 15 দিন তো আমি আমার প্ল্যান্ট বন্ধ রাখতে পারবো না। এই যে লিড টাইমের যে ভেরিয়েশনটা হলো ডেলিভারি অফ ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে, এই ভেরিয়েশনের জন্য আমার প্ল্যান্ট বন্ধ না হয়ে যায়, এই জন্য রিজার্ভ স্টক রাখতে হবে। এটি ইনভেন্টরি কন্ট্রোলের অবজেক্টিভ। ঠিক আছে, বেনিফিটসটা কি? কাস্টমার রিলেশনশিপটা খুব ভালো থাকবে, যে আমি যখনই যাই ফিরে আসি না, যে দোকানে যখনই যাই ফিরে আসি না, অর্ডার দিলে ফিরে আসি না। স্মুথ অ্যান্ড আনইন্টারাপ্টেড প্রোডাকশন, ডেফিনেটলি আমরা বুঝতে পারছি এটা স্টক আউট হবে না কখনোই। এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল, আমার কাছে যে পরিমাণ মানি আছে, যে ক্যাপিটাল আছে, সেটার পারফেক্ট ইউটিলাইজেশন হবে যদি আমি কন্ট্রোলিংটা ভালো করে করতে পারি। ইকোনমি ইন পারচেজিং, এটা একটু আগে এক্সপ্লেইন করেছি। ওকে, এবার আমরা যাই ইনভেন্টরি মডেলের ক্ষেত্রে। আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো পড়াশোনা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আসলে ইনভেন্টরি মডেল আমরা যখন চুজ করব, তার আগে দুটো জিনিস আমাকে জানতে হবে। একটা বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড, একটা ডিপেন্ডেন্ট ডিমান্ড। সো ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ডটা আসলে কি? যেমন আমার একটা কলম লাগবে, আমার একটা প্রাইভেট কার লাগবে, আমার একটা টেলিভিশন লাগবে, আমার একটা ল্যাপটপ লাগবে, একটা মোবাইল লাগবে, সব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড। একটা ফিনিশড গুডস এর যে ডিমান্ড, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড, ফিনিশড গুডস। খেয়াল করো এখানে এ যে প্রোডাক্টটা আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড, কিন্তু ফিনিশড গুডস যে কোনো একটা জিনিস, ধরে নিচ্ছি এটা একটা মোবাইল সেট, ধরে নিচ্ছি। এই এখন এ মোবাইলটা আমি যদি ম্যানুফ্যাকচারিং করতে চাই, প্রোডাকশন করতে চাই, এর একটা পার্টস লাগে বি, দুইটা পার্টস লাগে সি, আবার একটা বি পার্টস এর জন্য দুইটা ডি লাগে, একটা ই লাগে, আর প্রত্যেকটা সি এর জন্য একটা করে ডি লাগে। খেয়াল করো এখানে প্যারেনথেসিসের মধ্যে যে নিউমেরিক্যাল ভ্যালু দেয়া আছে, এটা হচ্ছে এর প্রিডিসেসর যে আছে, এর প্রিডিসেসর যে আছে, সেই প্রিডিসেসরের একটা আইটেম তৈরি করতে কয়টা ইউনিট লাগে। যেমন একটা এ তৈরি করতে একটা বি লাগে, দুইটা সি লাগে, একটু মিলায় নাও। প্রত্যেকটা বি তৈরি করতে দুইটা ডি লাগে, একটা ই লাগে, আর প্রত্যেকটা সি তৈরি করতে একটা ডি লাগে। ঠিক আছে, তো এই গেল ডিপেন্ডেন্ট ডিমান্ড। তো আমাদের এখন আমরা যে মডেল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড নিয়ে। আমরা যে ইনভেন্টরি মডেলের কথা বলছি, যে ইনভেন্টরির কথা বলছি, এটা ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড নিয়ে। আর এর সাথে অ্যাসোসিয়েটেড যে পার্টস গুলো থাকছে, বি সি ডি ই, এই সবগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ডিমান্ড। এগুলো আমরা জানবো পরের চ্যাপ্টারে গিয়ে, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং এ গিয়ে জানবো। এটা জানবো আমরা
পরের চ্যাপ্টারে। ওকে, এন্ড ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড কি বোঝাচ্ছে? ইফ ডিমান্ড ইজ নট ফুলি প্রেডিক্টেবল দেন ইট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড। এটা একটা নতুন টার্ম এসছে এখানে, নট ফুললি প্রেডিক্টেবল। যেমন আমার আজকে মনে হলো আমি একটা মোবাইল কিনতে যাই, এটা কিন্তু প্রেডিক্টেবল না, ওই শপকিপার কিন্তু এটা প্রেডিক্ট করতে পারছে না। একটা ফোরকাস্টিং আছে, পুরো মাসে এতটা তৈরি হয়, এতটা ডিমান্ড আছে, কিন্তু আজকে আমি যাব, এটা প্রেডিক্টেবল না। এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড। কাস্টমার ডিমান্ড, ডিমান্ড ফর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, ডিমান্ড ফর প্রোডাকশন ভেরিং উইথ দ্য মার্কেট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড, ফুললি প্রেডিক্টেবল। কিন্তু ডিপেন্ডেন্ট ডিমান্ড কিন্তু প্রেডিক্টেবল কমপ্লিটলি। ডিপেন্ডেবল ডিমান্ড বা ডিপেন্ডেন্ট ডিমান্ড কিন্তু কমপ্লিটলি প্রেডিক্টেবল। একটা ইন্ডাস্ট্রি যদি চিন্তা করে আমি এখন 100টা নতুন প্রোডাক্ট বানাবো, এই 100টা প্রোডাক্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড, এটা কখনোই প্রেডিক্ট করা যাবে না যে আসলেই কয়টা হবে ফাইনালি। এটা 110ও হতে পারে, 90ও হতে পারে, 150 হতে পারে, ঠিক আছে? সো এই 100টা যেটা সেটা ফুললি এটা আমি আমার প্ল্যান করে তৈরি করছি, কাস্টমারের আমি থিঙ্কিং জানি না, আমি প্রিভিয়াস হিস্ট্রি থেকে করছি। কিন্তু এই 100টা প্রোডাক্ট তৈরি করতে আমার যে পার্টস গুলো লাগবে, যে ইকুইপমেন্টস গুলো লাগবে, সেগুলো কিন্তু ফিক্সড, সেখানে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? যেমন 4 টায়ার্স ফর এ কার, 400 টায়ার্স রিকোয়ার্ড ফর প্রোডিউসিং 100 কার্স, ফিক্সড, ঠিক আছে? তো ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড এই নিয়ে আমাদের সামনের দিনে যে ক্লাস লেকচার হবে, বৃহস্পতিবার ক্লাস নিব আমি ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ডের উপরে আমার এই ইনভেন্টরিতে 3টা মডেল আছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, পেরিওডিক অর্ডার কোয়ান্টিটি এবং কোয়ান্টিটি ডিসকাউন্ট মডেল, আমরা ওয়ান আফটার ওয়ান দেখবো। এর সাথে অ্যাসোসিয়েটেড যে ভ্যালু, যে টার্মস গুলো আছে সবগুলো জানবো, এবং তার উপর ভিত্তি করে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। ভেরি ইজি, টু ইজি। এই স্ক্রিনে দাগ আসতেছে কেন? খুবই ইজি, ডেফিনেটলি কোনো প্রবলেম হবে না তোমাদের বুঝতে, আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারবা, ঠিক আছে? তো সবাই এর আগের যে ক্লাস লেকচার সেটা পেয়েছো, এটাও সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আমার মনে হয় রেকর্ডিংটা অফ করো এখন।